একই কাণ্ড, মুখ্য নির্বাচন কমিশনার নাকি রাজনৈতিক দলের কোনো মুখপাত্র? এরকম সাংবাদিক সম্মেলন বলা হচ্ছে নজিরবিহীন, বিরল। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी। একেবারে বিরোধীদেরকে তাক করে করে তোপ দাগা এই প্রথম বলা হচ্ছে কোন মুখ্য নির্বাচন কমিশনার। अगर 7 दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं। समय रहते जब ड्राफ्ट सूची थी तो दावे और आपत्ति क्यों नहीं जमा कराए गए? जब रिजल्ट निकल आया तब याद आया कि ये गलत था। কেন কেন বলা হচ্ছে? আসলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই যে বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেল, এই নিয়ে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে হবেই এসআইআর, কিন্তু কবে হবে সেটা এখনো ঠিক নেই। এই নিয়ে বিরোধীরা গত কয়েকদিন ধরে একেবারে সোচ্চার সরব ভোট চুরির অভিযোগ। ইতিমধ্যেই তেজস্বী যাদব বিহারে আরজেডি নেতা রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে ভোটারদের অধিকার কর্মসূচি পালন করতে শুরু করেছেন। সংসদে প্রতিদিন আলোচনা চাইছে বিরোধীরা, কিন্তু সরকার পক্ষ আলোচনা করতে নারাজ। আর বাইরে প্রতিদিন ভোট চুরির বিভিন্ন স্লোগান, বিভিন্ন ভাষায় স্লোগান দিয়ে তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দল তারা আন্দোলন করছে, বিক্ষোভ দেখাচ্ছে, একেবারে সরগরম। আর এরই মাঝে জাতীয় নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স। আমরা যথেষ্ট উৎসাহী ছিলাম যে কি বিহারে ভোটের দিন ঘোষণা হবে, তাহলে কি এসআইআর নিয়েই কিছু বলা হবে। আমরা ভেবেছিলাম যে এই যে 65 লক্ষ ভোটারদের যে তালিকা, যাদের নাম বাদ গেছে তাদের নাম একেবারে প্রকাশ করতে বলা হয়েছে, পঞ্চায়েত লেভেলে, বিডিও লেভেলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেই সংক্রান্ত কোনো সাংবাদিক সম্মেলন। কিন্তু না, একেবারে প্রথম থেকে এসআইআর নিয়ে বিরোধীদের তোপ দাগতে শুরু করলেন জ্ঞানেশ কুমার। এরকম ভাবে কাউকে এখনো পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে আক্রমণ করতে দেখা যায়নি। বিরোধীদেরকে কি বললেন? ভোট চুরি বিতর্কে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তোপ দাগলেন জ্ঞানেশ কুমার। তার দাবির সপক্ষে 1 সপ্তাহের মধ্যে হলফনামা চাইলেন, না হলে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ারও কথা বললেন। सबसे बड़ी मतदाता सूची, सबसे बड़े चुनाव कर्मियों की फौज और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। আর এই সুযোগটা করে দিলেন তো জ্ঞানেশ কুমার নিজে, মুখ্য নির্বাচন কমিশনার নিজে, কারণ বিরোধীরা আরো আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করলো। তিনি যে এক বিজেপি মুখপাত্র হিসেবে কাজ করছেন না, সেই বিষয়ে হলফনামা চেয়ে বসছে বিরোধীরা। জ্ঞানেশ কুমার আর কি বললেন যে ক্ষমা চাইতে হবে। তিনি বলছেন ভোট চুরির অভিযোগ তুলেছেন যারা, তারা হলফনামা দিন। আর বিরোধীরা বলছে যে আমরা যে ভোট চুরির অভিযোগ আনছি, বিশেষ করে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে তথ্য তুলে ধরছে। কর্ণাটকে একটা ঘর 8/12, সেই ঘরেই নাকি 80-100টা ভোটার। আবার বিভিন্ন জায়গায় এরকমই একই ধরনের অভিযোগ উঠছে, মৃত ভোটার, লক্ষ লক্ষ মৃত ভোটার। সেই নিয়ে নির্বাচন কমিশন কেন হলফনামা দেবে না, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। इलेक्शन कमीशन मुझे कहता है आप एफिडेविट दीजिए, मुझसे एफिडेविट मांगता है, मगर जब अनुराग ठाकुर वही बात कहता है जो मैं कह रहा हूं, उससे एफिडेविट नहीं मांगता है। इलेक्शन कमिश्नर पर कोई भी केस नहीं किया जा सकता है। आप जानते हो ये कानून कब बना? 2023 में ये कानून बना। ये कानून 2023 में क्यों बना? क्योंकि नरेंद्र मोदी और अमित शाह ये चाहते हैं कि इलेक्शन कमीशन के खिलाफ कोई कार्रवाई नहीं कर पाए, क्योंकि इलेक्शन कमीशन उनकी मदद कर रहा है, उनके साथ वोट चोरी कर रहा है। তাহলে নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এই সব প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশনার তিনি কি কোথাও খেই হারিয়ে ফেললেন?
তিনি কি ভাবনা চিন্তার স্তরে অনেকটা কমতি দেখা গেল, নাকি তিনি বিজেপির মুখপাত্র, যেটা বিরোধীরা বলছে যে ও আসলে অমিত শাহের ঘনিষ্ঠ এই জ্ঞানেশ কুমারকে বসানো নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল? তাহলে কি কোনো নির্দেশে, কোনোভাবে পরোক্ষ নির্দেশ, প্রত্যক্ষ নির্দেশে তাকে বসানো হলো বিরোধীদের তোপ দাগতে? মুখ্য নির্বাচন বলছেন নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে। নির্বাচন কমিশন সকলের কাছে স্পষ্ট করে দিতে চায়, কমিশন কোনো ভেদাভেদ না করে নির্ভয় হয়ে ধনী, দরিদ্র, প্রবীণ, মহিলা, যুব, প্রত্যেক শ্রেণী, প্রত্যেক ধর্মের ভোটারদের পাশে দাঁড়িয়ে আছে, ভবিষ্যতেও থাকবে। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। কিন্তু এইটা মুখ্য নির্বাচন কমিশনার বলবেন যে রাজনীতি করা হচ্ছে, নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে, এটা বলবেন মুখ্য নির্বাচন কমিশনার? এটা তো বলার কথা বিরোধীদের যারা, তাদের বলার কথা। মুখ্য নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোকে কিভাবে আক্রমণ করতে পারেন, রাজনীতির কথা কিভাবে আনতে পারেন, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। এবং বলছে বিরোধীরা যে সংবিধান মানছেন না, আইন মানছেন না, আইন না মেনে এই বিরোধীদের বিরুদ্ধে আপনি তোপ দাগছেন। বলছেন ভোট চুরির অভিযোগকেও ভিত্তিহীন বলেই ব্যাখ্যা করেছেন তিনি। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো ভেদাভেদ করে না, কমিশনের কাছে শাসক এবং বিরোধী উভয় শিবিরই সমান। মুখ্য নির্বাচন কমিশনের কথায় তাদের দরজা সকলের জন্য সমানভাবে খোলা। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, হয় হলফনামায় স্বাক্ষর করুন, না হলে ক্ষমা চান। হলফনামা জমা না দিলে বুঝে নিতে হবে তার অভিযোগ ভুল। আর এই কথাটাই যে বলে ফেলেছেন না, যে তাহলে বুঝে নিতে হবে তাদের অভিযোগ ভুল। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। आपके माध्यम से मैं ये भी कहना चाहता हूं, अगर 7 दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं। যে অভিযোগ আনছেন বিরোধীরা, সেই অভিযোগ যে সত্য নয় সেটা তো হলফনামা দিয়ে বা সেটা তো তথ্য দিয়ে জানাতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন উল্টে বিরোধীদের কাছ থেকে হলফনামা চাইছেন যে এটা ভুল না ঠিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিয়েছেন যে তার বিরুদ্ধে সিবিআই, ইডি এখনো পর্যন্ত 5 বছর ধরে তদন্ত করে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু প্রমাণ করতে পারেনি। তাহলে কি ইডি, সিবিআই ভুল? আজকে 5 বছর ধরে আমার বিরুদ্ধে সিবিআই, ইডি এনকোয়ারি করছে, জনসমক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি, কোর্টে কিছু জমা দিতে পারেনি, কেস ডায়েরি যখন বিচারক চেয়ে পাঠিয়েছে তখন কিছু জমা দিতে পারেনি। তার মানে তাদের তদন্তের কোনো সার্বত্তা নেই, তদন্তের কোনো প্রয়োজনীয়তা নেই। সেই তর্কের খাতিরেই যদি আমি ধরি, তাহলে নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট থেকে কেন? তাই তো ইলেকশন কমিশন। এটা তো সুযোগই করে দেওয়া হলো। মুখ্য নির্বাচন কমিশনার সুযোগ করে দিলেন বিরোধীদেরকে যে তাদেরকে মুখ্য নির্বাচন কমিশনারকে একদম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখানোর। কি বললেন? মহুয়া মৈত্র বললেন, আপনি দয়া করে রাজনৈতিক গুরুদের হাতে ছেড়ে দিন রাজনৈতিক কথা বলার। আপনি কি বলতে চাইছেন আগের নির্বাচনগুলিতে মৃত ভোটাররা লিস্টে ছিলেন? যদি তা প্রমাণ হয়, যদি সেটাই হয়, তাহলে প্রাক্তন সব নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, লোকসভা অবিলম্বে ভেঙে দিতে হবে। বিরোধীরা এখন এক কাট্টা। The job of this election commission, which is a constitutional body with a constitutional mandate, is not to attack the opposition. Mr. Commissioner, sir, I would urge that you leave that to your political masters. So what are you trying to tell us? That all the previous lists and the list on which the Lok Sabha elections 2024 were done were fraudulent, were incorrect? If that is indeed the case, then all of your election commissioners, your entire election commission, current and previous years, should be prosecuted, and this current Lok Sabha, which is based on fraudulent election lists, should be dissolved immediately. আরো এক কাট্টা হয়ে গেলেন বিরোধীরা, আরো এক কাট্টা হয়ে রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন বিরোধীরা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন
যে ইমপিচমেন্ট মোশন আনা হবেই নিশ্চিতভাবে মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কমিশনারের বিরুদ্ধে। ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয়, আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিচমেন্ট মোশনের ক্ষেত্রে 14 দিনের নোটিশ দিতে হয়। ইমপিচমেন্ট মোশন আসবে, পরের সেশনে আসবে। এই সেশন তো 3 দিনের মধ্যে শেষ, 21 তারিখ তো পার্লামেন্ট শেষ। তো এই সেশনে হয়তো এই অধিবেশনে ইমপিচমেন্ট মোশন মুভ করা যাবে না, কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। ইমপিচমেন্ট মোশন অর্থাৎ ভৎসনার মোশন আনা হবে সংসদে, তবে এইবারের যে অধিবেশন সেই অধিবেশন আর 3 দিন চলবে। এই 3 দিনের মধ্যে আনা হবে না, সামনের অধিবেশনে অর্থাৎ শীতকালীন অধিবেশনে আনা হবেই যে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবটা একেবারে নিশ্চিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে মুখ্য নির্বাচন কমিশনারের যে সাংবাদিক বৈঠক, যে তোপ রাজনৈতিক দলগুলোকে, সেই তোপ নিয়ে আগামী দিনে ভরপুর রাজনীতি হবে, ভরপুর বিরোধিতা হবে, এটা একবারে স্পষ্ট। এবং তাহলে কি প্রতিদিন জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার যত বিরোধিতার আঁচ বাড়াবে, তিনি কি প্রত্যেকবার একটা করে প্রেস কনফারেন্স করবেন আর তোপ দেখে যাবেন? বিরোধীরা এও বলেছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছে বিজেপি। অনুরাগ ঠাকুর পেন ড্রাইভে করে সমস্ত তথ্য তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে সেইটা নিয়ে হলফনামা দিতে বলছেন না কেন মুখ্য নির্বাচন কমিশনার? বিজেপির পক্ষপাতিত্ব করছেন কিনা মুখ্য নির্বাচন কমিশনার, এই প্রশ্ন উঠছে। কিন্তু এত দিনের সংসদীয় রাজনীতি, এত দিনের বিভিন্ন সময়ে বিধানসভা ভোট, লোকসভা ভোট, এই রকম ভাবে কিন্তু সে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক, ভোটার তালিকা সংশোধন হোক, যাই হোক না কেন, এই রকম ভাবে মুখ্য নির্বাচন কমিশনারকে দেখা যায়নি রণংদেহী বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, এবং তারপরে আরো আঁচ বাড়াচ্ছে বিরোধীরা। এর ফল আগামী দিনে কি হবে তা ভবিষ্যৎই বলবে। পশ্চিমবঙ্গে এসআইআর হবেই, কিন্তু এসআইআর এর বিরুদ্ধে তৃণমূলের কি পদক্ষেপ সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এসআইআর হলে পরে সেই কাজের পর কত লক্ষ ভোটার বাদ যায় আমাদের এখানে, সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। কারণ আবার সেই হলফনামা নির্বাচন কমিশন দেয় কিনা, আবার সেই ভুয়ো ভোটার তালিকা এখানের ক্ষেত্রে প্রকাশ করে কিনা, সেই সব প্রশ্নের মুখে। যদিও নির্বাচন কমিশনের ভূমিকা এখন প্রশ্নেরই মুখে।